খুব যত্ন করে মনের মতো করে একটা অ্যাকোয়ারিয়াম সাজানোর চেষ্টা করেছিলাম আর মোটামুটি সাজিয়েও ছিলাম, কিন্তু বদনজর আমাকে সেটা রাখতে দেয়নি। এত সুন্দর করে অ্যাকোয়ারিয়ামটা সাজানোর পরে যখনই একটা ভিডিও আপলোড করি, এর পরের দিনই আমার সবগুলো মাছ একেবারে পুরো অ্যাকোয়ারিয়ামটা একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। একটা মাছও আর অবশিষ্ট থাকেনি, সবগুলো মাছ মরে গিয়েছিল। আমি কখনো এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু এই মাছগুলো মারা যাওয়ার পর থেকে আমি এগুলো বিশ্বাস করতে শুরু করেছি। এই ভিডিওটা দেওয়ার আগে আমি আমার আব্বুর ছাদ বাগানের একটা ভিডিও দিয়েছিলাম। ঠিক সেই সময়ও আমার আব্বুর সবগুলো সবজি এরকম একেবারে মরে গিয়েছে। কখনো মানুষের সুন্দর কিছু দেখলে মাশাল্লাহ আর সুবহানাল্লাহ বলতে হয়, বদনজর দিতে নেই। বদনজর মানুষকে ধ্বংস করে দেয়। আমার বেলায় আমি যেটা দেখেছি, আমাকে একেবারে বিছানা সঙ্গী করে দিয়েছে এই বদনজর। আমি আমার ভিডিওতে 99%ও কিছু দেখাই না, জাস্ট 1% যদি আমি কোনো কিছু থেকে থাকে সেটা হয়তো আমি ব্লগগুলোর জন্য নিয়ে আসি। কিন্তু ভাই, এই 1%ও অনেকে সহ্য হয় না, বদনজর দিয়ে ফেলে। কি আর করা, আল্লাহ হেদায়েত দান করুক যারা এই বদনজর দিয়ে থাকে। কারো ভালো কিছু দেখলে মাশাল্লাহ বলতে শিখুন সবাই। মনের দুঃখ কষ্ট নিয়ে পরদিন সকালবেলা চলে যাচ্ছিলাম ঢাকার উদ্দেশ্যে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তো আমরা সকালবেলা ব্রেকফাস্টের জন্য নেমে পড়লাম জিএমআইতে। যেহেতু বৃষ্টি হচ্ছিল, অনেক খিচুড়ি খেতে মন চাচ্ছিল। বেশিরভাগ সময় আসলে ঢাকায় যাওয়ার সময় ব্রেকফাস্ট করা হয় না। যেদিন দেখি যে একটু কাজের চাপ কম থাকবে বা ব্রেকফাস্ট করার সময় থাকবে বা খাওয়া দাওয়ার সময় থাকবে, সেদিনই আমরা নেমে পড়ি। যেহেতু বৃষ্টি হচ্ছিল, বুঝাই যাচ্ছিল যে আজকে আমরা যে কাজের উদ্দেশ্যে বেরিয়েছি সবগুলো হয়তো আমাদের করা হবে না। তাই ধীরে সুস্থে ব্রেকফাস্ট করে আমরা আস্তে আস্তে যেতে চাচ্ছিলাম। প্রতিদিন নিজের রেস্টুরেন্টে খেতে খেতে আমার আর নিজের রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছে করে না। আমি যখনই বাইরে যাই তখনই শুধু বাইরের রেস্টুরেন্টগুলোর খাবার ট্রাই করার জন্য একেবারে পাগল হয়ে যাই। আর আমরা দুজনই ভোজন রসিক, আলহামদুলিল্লাহ। দুজনের একেবারে টেস্ট থেকে শুরু করে সবকিছু একেবারে মিলে যায়। এরপর যেতে যেতে একটা স্প্রাইট খেয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে এটা কি জানি একটা আমার হাজবেন্ড আমাকে খাইয়েছে, নামটা আমার ঠিক মনে নেই। ঢাকা পৌঁছেই আমি আমার রাজকন্যার জন্য একটা ওয়াকার নেয়ার জন্য চলে এসেছি গুলশান ডিসিসি মার্কেটে। কেনাকাটা শেষ করে চলে আসলাম ট্রাভেল এজেন্সিতে। সেখানে আমাদের কিছু টুকটাক কাজ ছিল। এজেন্সিটাও ছিল গুলশানে, এসএসসি হলিডেজ। এজেন্সির কাজ শেষ করে আমি ওদের সেকেন্ড ফ্লোরে চলে গেলাম কিছু টুকটাক শপিং করার জন্য। যেহেতু এখানে এসেছি, শপিং না করে আসলে যাচ্ছি না। আর ঢাকা আসা মানেই হচ্ছে আমার টুকিটাকি শপিং করতেই হবে। নোয়াখালীতে যখন আমি থাকি, আমার শপিং এর খুবই ক্রেভিং হয়। যখন আমি শপিং তেমন একটা করতে পারি না, জাস্ট সিরা বুটিক্সে যা আছে দুমদাম সেটা কেনাকাটা করি। আর হচ্ছে প্রতিদিন আমার অনলাইন শপিং এর একটা পার্সেল থাকেই। ঢাকায় আসলেও শান্তি নেই, কাজের ঝামেলার কারণে সবসময় শপিং করা হয় না। তাই যখনই সুযোগ পাই আমি ঢাকা আসলে, তখনই টুকটাক ধুমধাম শপিং করে ফেলি। সময় না থাকাটা হচ্ছে আরো বড় বিপদ আমার জন্য। এটা এই কারণেই বলছি, কারণ যখন ধুমধাম শপিং করি তখন যেটা জরুরি সেটাও কিনি, আর যেটা জরুরি না সেটাও আসলে কিনে ফেলা হয়। আর এটাতে আমার অনেক প্রচুর টাকা নষ্ট হয়ে যায় মাঝে মাঝে। আর অনলাইন শপিং করলে তো মন মতো সবসময় হয়ই না। স্টিচ যখন নেই, মাঝে মাঝে সাইজের প্রবলেম হয়, ম্যাটেরিয়াল পছন্দ হয় না, তখন কি হয়, ওই ড্রেসটা হয়তো পরে থাকে অথবা কাউকে দিয়ে দেওয়া হয়। আর মেকআপ আইটেম কিনতে গেলে তো একটা ঝামেলা, একটা কিনতে গেলে 10টা মাঝে মাঝে ধরিয়ে দেয়। আর ধরিয়ে দেওয়াগুলো প্যাকেট করে নিয়ে আসতে হয়, কারণ যখন ওই সবগুলোতে যাই আমরা, তখন যেটাই দেখি সেটাই ভালো লাগে আর সব কিছু একেবারে এক গাদা উঠিয়ে নিয়ে আসা হয়। কথা বলতে বলতে অলরেডি আমাকে এক গাদা কসমেটিক্স ধরিয়ে দেওয়া হলো, আর সেগুলো কিনে আমি চলে আসলাম। মোটামুটি 4টা বেজে গেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। ঢাকায় যখন আমরা বাংলা খাবার দাবার খাই, তখন বেশিরভাগ সময় আমরা এখানেই খাই। এটা পল্টনের কস্তুরী যে বাংলা হোটেলটা, সেটা এখানে বেশিরভাগ আসা হয়। মাছের একটা কোফতা আছে, এটা দিয়ে খেতে খুবই মজা। খাবার শেষ করে আমাকে হসপিটাল নামিয়ে দিয়ে গেল। আমার ছোট বেবির অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি তাকে ডক্টর দেখাবো আর আমার হাজবেন্ড এই ফাঁকে তার কাজগুলো সারবে। লিফটের সামনে এসেই দেখলাম একটা আপু 3টা বেবি নিয়ে ডক্টর দেখাতে এসেছে। আর আমাদের দেশের মায়েদের একটা ভয় যে একটা বেবি নেয়ার পরে কিভাবে আরো 2-3 জন তারা নিবে, কিন্তু দেখেন মাশাল্লাহ এই আপুটা 3টা বেবি নিয়ে চলে আসলো ডক্টর দেখাতে। তো আমি একটু ভিডিও করছিলাম। এই বাবুটা একেবারে মায়ের চিপায় চিপায় হাঁটছিল হাত ধরে ধরে।
আমি নিজেও কিন্তু কয়েক বছর আগে ৩ জনকে এভাবে নিয়ে আসতাম, একসাথে ডক্টর দেখাতাম, ভ্যাকসিনেশন করতাম, এরপরে আবার নিয়ে যেতাম। চেকআপের পরে বেবিকে কিছুক্ষণ খেলতে দিয়ে আমি মোটামুটি স্মৃতিচারণ করতে লাগলাম যে বছরখানেক আগেও আমি ৩ জনকে এভাবে এনে এখানেই ছেড়ে দিতাম, ওরা খেলতো আর আমি ওদেরকে বসে বসে দেখতাম আর ডক্টরের জন্য ওয়েট করতাম। আজও ঠিক সেভাবে ডক্টরের জন্য ওয়েট করছি আর বেবিকে খেলতে দিয়েছি। ডক্টর দেখানো শেষে স্কোয়ারের নিচে স্বপ্নতে ঢুকে গেলাম। এখানে আসলে আমার পুরোপুরি মাথা নষ্ট হয়ে যায়, কারণ একটা ফ্লোরের নিচে আমি খুব সুন্দরভাবে সবকিছু এত অর্গানাইজড ভাবে দেখি। মানে এরকম একটা শপ যদি আমাদের নোয়াখালীতে থাকতো তাহলে মনে হয় আমি এভরিডে এখানে এসে শপিং করতাম। দুঃখের বিষয় হলো আমাদের নোয়াখালীতে সুপার শপ আছে, বাট হচ্ছে যে ওরকম সবজি অথবা মাছ এখানে যেরকম অর্গানাইজড করে রাখা ওখানে নেই। তো এটাও আসলে আমার মাথায় আছে, হয়তোবা যদি ভবিষ্যতে কখনো আমার পক্ষে সম্ভব হয় আমি এরকম অর্গানাইজড করা একটা সুপার শপ দিতে চাই, যেখানে একটা ফ্লোরের নিচে আমি সব কিছু পাবো। মোটামুটি ঘুরে ঘুরে আমি আর আমার পিচ্চি টুকটাক শপিং করলাম। ঢাকায় আসলে ফ্রুটসগুলো বেশিরভাগ আমার গুলশান থেকেই নিয়ে নেওয়া হয়, যার কারণে এখান থেকে আর তেমন বেশি কিছু নেইনি। অলরেডি সকাল থেকে শপিং করার পর আমার গাড়ির ব্যাগ ডালা একেবারে মোটামুটি ফুল হয়ে গিয়েছে, যেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এরপর মা ছেলে মিলে চলে আসলাম কেএফসিতে। এসে খাবার অর্ডার করলাম আর দুইজনই মিলে বসে বসে গল্প করলাম। অপেক্ষা করছিলাম ছেলের বাবার জন্য, আর সাথে আমাদের আরেকজন গেস্ট আসবে। গেস্ট ছিল আমার উকিল আঙ্কেল, আমার বিয়ের উকিল আঙ্কেল, যাকে আমি অনেক বেশি পছন্দ করি। আঙ্কেলও আমাকে অনেক আদর করে, স্নেহ করে। তো ওই দিন আঙ্কেলও চলে আসছিল আমাদের সাথে, বসে বসে গল্প করছিলাম আর খাবার খাচ্ছিলাম। এরপরেই নোয়াখালী।